সামনেই হাতে রয়েছে একদিনের ছুটি, আর চিন্তা কিসের। কলকাতার খুবই কাছে মাত্র একদিনের ট্যুরে ঘুরে আসতে পারেন পাহাড়, ঝর্ণা, জঙ্গল, লেক ও বাংলা সিনেমার স্বর্ণযুগের সাদা কালো রূপালী পর্দা, মহানায়ক উত্তম কুমারের স্মৃতিবিজড়িত ফিল্ম সিটি হোক বা তার শুটিং করার জায়গা যেখানে অগ্নিপরীক্ষা মুভির শুটিং হয়েছিল, তা কিন্তু সবই আমাদের মনের মণিকোঠায় আজও ঠাঁই করে আছে। মনে হচ্ছে কিলো কিলো জল আসছে। এরই মাঝে ধরে রেখেছে এক নৈসর্গিক চেনা অচেনা প্রকৃতিকে। না জানি কেন জীবনের প্রথম দেখা অচেনা জায়গাগুলোকেও কেন আপন বলে মনে হয়। হাতের কাছে এরকম অচেনা জায়গাগুলোকে আপনাদের দেখে কিন্তু মনে হবে যেন খুবই কাছের এবং নিজেদের খুবই চেনা, যাকে আর কি ফ্রেঞ্চ ভাষায় বলা হয় ডেজা ভু। তাই আর সময় নষ্ট না করে হাতে একদিনের ছুটিতে আপনাদের প্রিয়জনকে সঙ্গে নিয়ে নিন এবং আপনারা কীভাবেই বা পৌঁছবেন এই জায়গায়, কোন ট্রেনে যাবেন হাওড়া থেকে, বা ওখানে পৌঁছেই বা কিভাবে গাড়ি করবেন, এবং খুব সহজে একদিনের মধ্যেই কিভাবে সমস্ত জায়গা ঘুরে দেখবেন। এবং তারও সঙ্গে যদি আপনারা ওই দিনই ফিরতে চান তাহলে কোনো হোটেলে না থেকে একদিনের মধ্যে সমস্ত বিস্ময়কর জায়গা ঘুরে সেই দিনের দিন কী করে ফিরে আসবেন তারই বিস্তারিত বিবরণ রয়েছে আমার এই ভিডিওটিতে। আসুন আর দেরি না করে চটপট করে আমি এই ভিডিওটা আজকে শুরু করে দেব। আর একটাই অনুরোধ আপনাদের কাছে, ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অনেক কিন্তু না জানা ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছি। চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। এখন বাজে হচ্ছে 6টা 10-15 মতন। তো সকলকে ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেল লাইফস্টাইল এডিকশন। এখন আছি দাঁড়িয়ে হাওড়ায়। যদি মনে করুন একদিনের ট্যুরে আপনারা যেতে চান পাহাড়, নদী, ঝর্ণা অথবা লেক, তাহলে আর দেরি করবেন না। এই ইচ্ছাটা আশা করি সবারই আছে। পুজোর মুখে এই সময় সবচেয়ে বেস্ট জার্নি হতে চলেছে আজকে আমার সঙ্গে থাকুন, আপনাদেরকে নিয়ে যাব এই জায়গার সন্ধান দিতে। এই জাস্ট খালি আমি বেরোলাম, মানে একদম ট্রেন থেকে নেবে হাওড়ার এখন মানে ব্রিজের কাছেই দাঁড়িয়ে আছি। আজকে ট্রেন হচ্ছে 22-303। এই ট্রেনের নাম্বার আশা করি আপনাদের সকলেরই পরিচিত, নাথিং বাট হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস। চলুন আর দেরি না করে চলে যাই হাওড়া স্টেশনের ভিতরে এবং দেখাচ্ছি ট্রেনে ওঠার কাহিনী এবং ধানবাদ যাওয়ার জার্নিটা। দুটো ট্রেনই পরপর বাসে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। একটা হচ্ছে 223-21 শিউড়ি এক্সপ্রেস, ওটা 6টা 45-এ ছাড়বে। আর এটা হচ্ছে 223-03 হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস, এটা ছাড়বে 6টা 50। আমাদের এখন যেতে হবে শিউড়িতে। ফার্স্ট টাইম বন্দে ভারত আমি ট্রাভেল করবো, দেখা যাক কেমন লাগে, এক্সপিরিয়েন্স কেমন হয়, আশা করি ভালো হবে। আজকের আমাদের জার্নিতে পথের সাথী হলো 22303 হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস। তার নির্ধারিত সময় 6টা 50-এই কিন্তু হাওড়া থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা এখন। এবার আপনাদের বলে রাখি, আপনারা যারা এই সফরে পাড়ি দিতে চান তারা কিভাবে যাবেন, সুতরাং আপনাদের ট্রেনের সমস্ত ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে রাখছি। আপনারা যে কোনো সময় আসতে চাইলে এই ট্রেন কিন্তু ধরে নিতে পারেন। প্রথমেই চলে যাই হাওড়া থেকে ধানবাদ। ফার্স্ট যেটা ট্রেন সেটা হচ্ছে 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। হাওড়া থেকে ছাড়ছে এই ট্রেনটা 6টা 15 এবং ওখানে মানে ধানবাদে গিয়ে ঢুকছে কিন্তু 11টা 18 সকাল। এটা সেকেন্ড সিটারে ভাড়া পেয়ে যাবেন 130 টাকা যদি রিজার্ভেশন করেন, আর যদি স্টেশনটা এসে টিকিট কাটেন তাহলে 115 টাকায় পেয়ে যাবেন। আর চেয়ার কারের ভাড়া হচ্ছে কিন্তু 470 টাকা। টোটাল জার্নি করতে কিন্তু টাইম লাগে 5 ঘন্টা 3 মিনিট। দ্বিতীয় ট্রেনটি হলো 12019 হাওড়া শতাব্দী এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ছে 6টা 5 সকালবেলা এবং ওখানে গিয়ে পৌঁছে যাচ্ছে আপনাদের 9টা 23। চেয়ার কারে ভাড়া পেয়ে যাবেন 810 টাকা, আর ইলেকট্রনিক ক্লাস যেটা আছে সেটা হচ্ছে 1260 টাকা। টোটাল আপনাদের সফর টাইমিং হবে 3 ঘন্টা 18 মিনিটে আপনারা ধানবাদ কিন্তু পৌঁছে যাবেন। 22303 বন্দে ভারত এক্সপ্রেস, এটা আপনার হাওড়া থেকে ছাড়বে 6টা 50 এবং ধানবাদ গিয়ে পৌঁছচ্ছে 9টা 43। এটা কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু বৃহস্পতিবার
রবিবার চলে না, বাকি সপ্তাহে সব দিনই চলে। আর চেয়ার কারের ভাড়া হচ্ছে 825 টাকা, আর এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া হচ্ছে 1540 টাকা। নাম্বার 3 হচ্ছে 12381 পূর্বা এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ছে সকালবেলা 8:15 এবং ওখানে গিয়ে পৌঁছচ্ছে আপনাদের 11:55। স্লিপারের ভাড়া আপনি পেয়ে যাবেন 215 টাকা, থার্ড এসি 555 টাকা, সেকেন্ড এসি 760 টাকা এবং ফার্স্ট এসি 1255 টাকা। টোটাল সফরে আপনাদের সময় লাগবে 3 ঘন্টা 40 মিনিট। চলুন এবার জেনে নেওয়া যাক শিয়ালদা থেকে যে ট্রেনগুলি ছাড়ছে সেখান থেকে গেলে আপনারা কীভাবে পৌঁছতে পারবেন। প্রথমেই যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 12259 দুরন্ত এক্সপ্রেস। সেটা শিয়ালদা থেকে ছাড়ছে আপনার 5টা বিকালবেলার দিকে, আর ওখানে পৌঁছচ্ছে 8:30। এটা থার্ড এসি ভাড়া হচ্ছে 930, সেকেন্ড এসির ভাড়া হচ্ছে 1250 এবং ফার্স্ট এসির ভাড়া হচ্ছে 1560 টাকা। টোটাল আপনার জার্নি করতে টাইম লাগবে কিন্তু 3.5 ঘন্টা। এবার কলকাতা স্টেশন থেকে আপনারা যারা যেতে চান, কলকাতার জন্য একটা ট্রেন আছে, সেটা হচ্ছে 13151। সেটা হচ্ছে কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। এটা কলকাতা স্টেশন থেকে ছাড়ছে সকালবেলা 11:45 এবং ধানবাদ গিয়ে পৌঁছচ্ছে 4:50। টোটাল টাইমিংস লাগে আপনার 5 ঘন্টা 5-10 মিনিট মতন। এটা থার্ড এসির ভাড়া হচ্ছে 505 টাকা, সেকেন্ড এসির ভাড়া হচ্ছে 710 টাকা এবং স্লিপারের ভাড়া হচ্ছে 190 টাকা। তো হাওড়া থেকে 257 কিলোমিটার জার্নি করে আমরা ফাইনালি এসে পৌঁছলাম ধানবাদ জংশন। এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেবে, একদম সামনেই হচ্ছে ফুট ওভারব্রিজ। চলো ওভারব্রিজ ধরে চলে যাই। ধানবাদ স্টেশন থেকে নেবেই সামনেই দেখতে পাবেন অটো এবং 4 হুইলার স্ট্যান্ড। এবার আপনারা কিভাবে যাবেন আপনাদের চয়েসের উপর ডিপেন্ড করছে। যদি আপনারা অটো করেন সেক্ষেত্রে 1000 টাকা করে নেবে, আপনাদের মোটামুটি 3টে পয়েন্টস কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দেবে। আর জার্নিটা যদি বেশি লোকজন থাকেন তাহলে কিন্তু খুব একটা কমফোর্টেবল হবে না। তাহলে আপনারা যদি বেশি লোকজন থাকেন তাহলে আপনারা মোটামুটি 2500 টাকা ভাড়া দিয়ে 4টে পয়েন্টস করতে পারেন। 4টে হচ্ছে পারশনাথ, তোপচাঁচি, ভাতিন্ডা আর উশরি ফলস। আমরা এক্ষেত্রে তবে আপনাদের একটা সতর্কবার্তা কিন্তু আমি দিয়ে রাখি, স্টেশন থেকে নেমে এখানে কিন্তু আসবার পথই আপনাদের কিন্তু সমস্ত ড্রাইভার্স এবং এরা কিন্তু ঝেঁকে ধরবে। আপনারা কিন্তু এদের প্ররোচনায় পা দেবেন না, কারণ আপনাদেরকে প্রথমে বলবে আমি এই টাকায় আপনাদের পয়েন্টসগুলো দেখিয়ে দেবো, কিন্তু শেষ বেসে ওটা কিন্তু হবে না এবং অনেকগুলো পয়েন্টস আপনারা মিস করে যেতে পারেন সেই অর্থে এবং আপনাদের স্টেশনে এসে ছেড়ে দিয়ে চলে যাবে। তো আফসোসের আর জায়গা পাবে না। এই আফসোস থেকে বাঁচার জন্য আমার এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। আমি পুরো গাইড করেছি কীভাবে আপনারা দর কষাকষিটা করবেন এবং কত টাকায় ফাইনাল করবেন। এবং আমরা এক্ষেত্রে আমি 4 হুইলার্স করলাম, কত কি পড়লো সেটা আমি তো বলছি আপনাদের। আর আমি একটু দর কষাকষি করে খুব সুন্দর রেট কিন্তু আপনাদের জন্য এনেছি, মানে ওনাকেও আমি বলেছি আমি ড্রাইভারের নাম্বার আমি শেষকালে ভিডিওতে দিয়ে দেবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং কতই আমি রেটটা করেছিলাম সেটা আপনাদের পুরো ডিটেলসে জানাবো। আর ওয়েট না করে একই দিনে কি করে আমরা ঝর্ণা, পাহাড়, লেক, নদী সমস্ত কিছু একসঙ্গে কভার করব আজকে। দেখতে থাকুন আপনারা ভিডিওটা, আর স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে। ঠিক আছে, চলুন চটপট পৌঁছে যাই ভাতিন্ডা ফলস। এটা হচ্ছে পুটকি থানা। ঠিক আছে, এই পুটকি থানা থেকে এবার মুনিডিহি থেকে আমরা লেফট সাইডে নিয়ে নেবো। এই এবার এদিক থেকে চলে যাচ্ছে সোজা ভাতিন্ডা ফলস। আচ্ছা, এটা হচ্ছে কোলওয়ারির হচ্ছে রেলওয়ে লাইন, বুঝতে পারছো, মানে কোল যে যায় সাথে যে মালগাড়ি যায় পুরো খাদান থেকে নিয়ে এই যে রেলওয়ে এইখান দিয়ে যায় ভাতিন্ডা ফলস। তোমরা যদি আসো এখানে ফলস দেখার আগে কিন্তু তোমরা ফলস হয়ে যাবে। এত স্পিড ব্রেকার্স আছে এখানে, প্রায় শুধু ধানবাদ স্টেশন থেকে এখান পর্যন্ত এলাম নেই করে আমি প্রায় 100 থেকে 200টা বাম্পার অলরেডি ক্রস করে ফেলেছি। আচ্ছা, বাইকের 20 और 4 চাকার হচ্ছে 50 আর টোটো का लगता 30 रुपया। আচ্ছা, টোটোর হচ্ছে বা অটো 30 টাকা। যদি তোমরা গাড়ি ফাড়ি রাখো, নিজেদের গাড়ি নিয়ে এসে অটো ফটো নিয়ে এসে তোমাদের কত টাকা করে পড়বে আমাদের ভাই বলে দিল, ওর কাছে পার্চি আছে। সামনে ফলসটা তোমরা দেখতেই পাচ্ছ, আমরা এটা দিয়ে নিচে নেমে যাব। দারুণ সুন্দর জায়গা। তো এই ফলসের ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দিই, এটা হচ্ছে কাতরি নদী। ওই যে নদীটা আসছে ওটা হচ্ছে কাতরি বা কাটরি, যা নদী বলো না কেন, এটা গিয়ে দামোদরের সঙ্গে সামনে এটা নদীটা গিয়ে মিলিত হচ্ছে। এটা আমাদের ধানবাদ স্টেশন থেকে 17 কিলোমিটার মতো রাস্তা। তবে ওই যে পুলিশ স্টেশনটা থেকে আমরা বাদিক নিলাম, ওর পর থেকে কিন্তু রাস্তাটা প্রচণ্ড খারাপ। রাস্তাটা ভালো হলেও প্রচুর পরিমাণে স্পিড ব্রেকার্স আছে, ওই জন্য আসতে একটু টাইম লেগে গেল আমাদের। এখানে একটা গণেশ ঠাকুরের মন্দির আছে, এই দেখো। আমি আর চটিবাই দিয়ে উঠছি না, এই দেখো। তো এই যে আমার পিছনেই হচ্ছে ভাতিন্ডা ফলস। এখানে কিন্তু সমস্যা আছে, যেমন খুব জোরে ঝর্ণাটা পড়ছে, জানি না আওয়াজ শুনতে পাচ্ছ কিনা তোমরা। জায়গাটা অসম্ভব সুন্দর, দারুণ জায়গা। বাট রিস্কের ব্যাপার হচ্ছে এই যে পাথরগুলো, এই দেখো দেখতে পাচ্ছ যেগুলো আমরা দাঁড়িয়ে আছি, এত হররে জায়গা,
আমি লাস্ট এই পর্যন্ত হয়তো আসতে পারি, এই পর্যন্ত, এর বাইরে কিন্তু আবার যাওয়া যাবে না, কারণ যা জলের তোড় দেখতে পাচ্ছি না, একবার পড়ে গেলে সোজা চলে যাবো দামোদর নদীতে, আর আমরা বাঁচবো না। দূরে প্রচুর বসবার জায়গা আছে কিন্তু, বুঝতে পারছো, এই জায়গাগুলোয় প্রচুর বসবার জায়গা, এই ধারগুলো সব সুন্দর একদম, মানে কাপলসদের জন্য আদর্শ জায়গা। প্রকৃতির কোলে কিন্তু অসম্ভব সুন্দর জায়গা হচ্ছে আমাদের এই ভাতিন্ডা ফলস। এত সুন্দর জায়গা, মানে আজকে দিনটা হয়তো যদি না বেরোতাম কিন্তু বুঝতে পারতাম না, মানে নিজের চোখে যদি না দেখতাম। আপনাদেরও রিকোয়েস্ট একটাই, যদি আপনাদের হাতে সময় একদিন থেকে থাকে, কিভাবে আসবেন, কিভাবে সমস্ত কিছু ঘুরবেন, সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না, অনেক ইনফরমেশন কিন্তু আছে এই ভিডিও। তো আমাদের এখন ভাতিন্ডা ফলস দেখা হয়ে গেল, এবার নেক্সট যাচ্ছি রামরাজ মন্দির। রাস্তায় দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে গিয়ে। তো এটা হচ্ছে ডুল্লু মাহাতোর ঘর। কেন আপনাদের দেখাচ্ছি সেটা মন্দিরে গিয়ে কিন্তু আমি বলবো, ভালো করে ঘরটা দেখে রাখুন। তো আমরা এখন চলে এলাম তুন্ডু চিতাইয়া ধাম। এখানে পিছনেই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্রী রামরাজ মন্দির, অথবা আমরা বলতে পারি এটাকে রাম মন্দির। তবে রাম ছাড়াও কি কি দেবতা আছে এবং কীভাবে মন্দিরটা তৈরি হয়েছে সে সম্পর্কে আপনাদের একটা সম্যক আইডিয়া দেবো। মোটামুটি জানা গেছে যে মন্দিরটা কিন্তু 100 বছর আগেকার পুরনো হলেও মোটামুটি এই 2019 সালে এখানকার যে বাড়িটা আপনাদের দেখালাম একটু আগে, ওটা হচ্ছেন এমএলএ, ওনার নাম হচ্ছে ডুল্লু মাহাতো। উনি অ্যাকচুয়ালি রিকনস্ট্রাক্ট করে এই মন্দিরটা কিন্তু তৈরি করেছিলেন এই জায়গায়, ঠিক আছে। আগে কিন্তু এতটা সুন্দর মন্দিরটা ছিল না, মানে আজ থেকে 100 বছর আগেকার কথা বলছি। এখন এত সুন্দর মন্দিরটা, চলুন ভেতরে নিয়ে যাই এবং ভিতরকার মন্দিরটা আপনাদের দর্শন করাই। মেন এন্ট্রান্স গেট হচ্ছে এটা। এখানে চপ্পল খুলে, জুতো খুলে, এই দেখুন এখানে জল আছে, সুন্দর জলে পা দিয়ে यहाँ पे श्री राम जी का मंदिर है, राधे कृष्ण जी का मंदिर है, शिव जी का मंदिर है, अन्नपूर्णा माता जी का मंदिर है, गणेश जी का मंदिर है, हनुमान जी का मंदिर विराजमान है यहाँ पे। তোমার পিছনে এই যে জায়গাটা দেখছো, এখানেই সবাই নিজের মান্নাত পুরি করবার জন্য এখানে এসে ধাগা বাঁধে এবং নারকেল ফারকেল যেমন ফাটানো হয়, নিজেদের মনোকামনা পূর্ণ করার জন্য এই সমস্ত জায়গায় কিন্তু এসে ধাগা টাকা বাঁধা হয়, দেখতেই পাচ্ছ। এখানটায় একটা খুব ইন্টারেস্টিং জিনিস পেলাম মন্দিরটা থেকে একটু সামনে গিয়ে, মানে এখানটা থেকে খুদিয়া নদী বলে একটা নদী আছে, পাশেই নদীটা বইছে। তো তোমরা যদি এই মন্দিরে আসো, মন্দিরের ঠিক এই নদীর পাশেই থেকে এরকম একটা খাবার দাবার নিয়ে বসে আছে। क्या क्या मिलता है আপনি यहाँ पे? इडली है, सेव घुगनी है, अच्छा, गुपचू है, पानी पूरी भी है। ওয়াও, নদীর জলটা মুখে দিয়ে একটা তৃপ্তি ফিল হলো আলাদা। খুব সুন্দর জায়গা, এরকম জায়গা একবার কিন্তু আসতেই হবে আপনাদের, ঠিক আছে। আমি কিন্তু একটুকু বাড়িয়ে বলছি না, প্রকৃতির কোলে এত সুন্দর জায়গাটা কিন্তু অনুভব করতে হবে আপনাদের এসে। চলো, এবার রামরাজ মন্দির কমপ্লিট হয়ে গেল, এবার আমরা চলে যাব নেক্সট ডেস্টিনেশন। এখানটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, তোমাদের এই মন্দিরটা কত সুন্দর লাগলো। এত বিউটিফুল লাগছে মন্দিরটা, সত্যি বিশ্বাস করো যেতে ইচ্ছা করছে না এখান থেকে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, পাশে নদীটা দেখালাম তোমাদের, এত সুন্দর নদী, দারুণ জায়গা, মানে এক কথায় অনবদ্য। আজকের জার্নিতে এটা কিন্তু ছিল আমাদের দ্বিতীয় ট্যুরিস্ট স্পট। মানে ধানবাদ থেকে প্রথমে গেলাম, আপনাদের দেখালাম ভাতিন্ডা ফল, সেটা ছিল 17 কিলোমিটার, তাতে লেগেছিল ধরুন জার্নি টাইম 40 মিনিট, আর টোটাল ঘুরতে ওটা 1 ঘন্টা ধরে রাখুন। আর সেখান থেকে এটাও কিন্তু 17 কিলোমিটার, এটাও কিন্তু আপনার লেগে গিয়েছিল প্রায় 40 মিনিট, এবং টোটাল ঘোরা এবং সম্পূর্ণ মিলিয়ে ধরে রাখুন 1.5 ঘন্টা। আমরা ধানবাদ স্টেশনে নেমেছিলাম বন্দে ভারত ধরে 10টার মধ্যে, তা 10টা থেকে আপনার 2.5 ঘন্টা, টোটাল 12:30 লেগে গেল। এখন এখান থেকে আমরা রওনা দিচ্ছি তোপচাঁচির উদ্দেশ্যে। তোপচাঁচির ডিস্টেন্স কিন্তু রাজারাম মন্দির থেকে 20 কিলোমিটার, এটা কিন্তু যেতে আপনাদের এগেন লেগে যাবে 30 থেকে 40 মিনিট। আপনারা যারা এইভাবে আসছেন, আপনারা কিন্তু প্ল্যান করবেন তোপচাঁচিতে গিয়ে, ওখানে কিন্তু অনেক খাওয়া দাওয়ার সুন্দর রেস্টুরেন্ট পেয়ে যাবেন। যেমন আমি এখানে চলে এলাম, এটা হচ্ছে তোপচাঁচিরই ওয়ান অফ দি বেস্ট শান এ পাঞ্জাব এই হোটেলটা। এখানে রিজনেবল ফুড পেয়ে যাবেন, আর ফুডের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। আমি লাঞ্চ সেরেছিলাম এখানে,
খুব সুন্দর ছিল, খাওয়ার কোয়ালিটি একটুখানি প্রাইস অবশ্যই বেশি, যেহেতু কোয়ালিটিটা খুব ভালো। এখান থেকে এছাড়াও আপনারা কিন্তু আশেপাশে অনেক হোটেলস পেয়ে যাবেন, আপনারা আপনাদের লাঞ্চ কিন্তু এখানে খুব সুন্দর সস্তা উপায় চটপট কিন্তু সেরে ফেলতে পারেন। এখান থেকে এবার আমরা চলে যাব আমাদের তৃতীয় গন্তব্য, সেটা হচ্ছে তোপচাঁচি লেক। চলুন ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এখন চলে এলাম তোপচাঁচি লেক, ঠিক আছে। লেকটা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, এত বিউটিফুল জায়গা, কিন্তু এখানে না এলে বিশ্বাস করা যাবে না। হ্যালো বন্ধুরা, তোমরা যদি পুরনো বাংলা সিনেমা দেখে থাকো তাহলে অবশ্যই মনে থাকবে একটা সিনেমার কথা। সিনেমাটা হচ্ছে মহানায়ক উত্তম কুমার অভিনীত অগ্নি পরীক্ষা। তোমাদের কি সিনেমাটার কথা মনে আছে? এই অগ্নি পরীক্ষার শুটিংটা কিন্তু এই জায়গাটা হয়েছিল, মনে পড়ছে? এবার যদি না মনে পড়ে চট করে কি একবার সিনেমাটা দেখে নাও। তোপচাঁচি লেক অ্যাকচুয়ালি মানে এই যে লেকটা, এই লেকটা কিন্তু আর্টিফিশিয়াল লেক, মানে আমরা মানুষদের দ্বারা তৈরি করা, এটা কিন্তু প্রাকৃতিকভাবে নয়। এখন কি হয়ে গেছে, এই লেকটা এত সুন্দরভাবে চারিদিকে হয়েছে এবং গাছপালাগুলো এত সুন্দর, সেইটা দেখে মনে হয় কিন্তু যেন প্রকৃতির কোলে কিন্তু একটা নিজেরই তৈরি হওয়া যেন জলের বিছানা, এত সুন্দর ভিউটা। তার সঙ্গে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এটা কিন্তু 1924 সালে 15ই নভেম্বর কিন্তু এটার এক্সকেভেশন করা হয়েছিল। দূরে যে হিলটা দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি, ওটা হচ্ছে পারসনাথ হিল। পারসনাথ হিলের এই যে নিচের রিজিয়নটা, পাদদেশটা, এটার এক্সকেভেশন করা হয়েছিল। এক্সকেভেশন করে এই লেকটা কিন্তু তৈরি করা হয়েছিল। এবার এখানে নিচের ড্যামে কিন্তু জলটা ধরে রাখা হয়, আস্তে আস্তে যেমন ধানবাদে যখন প্রয়োজন হয় যেভাবে যেভাবে চাই আর কি, এই জলটাকে স্টোর করে রাখা হয় এবং ধানবাদ শহরকে জলটাই কিন্তু সাপ্লাই করা হয়। এটা কৃত্রিম ড্যামেরও কাজ করছে, আবার সুন্দর একটা জলাধার যেখানে কিন্তু একটা ট্যুরিজম গড়ে উঠেছে। আর আপনাদের অনেকের একটা প্রশ্ন ছিল যে এখানে বোটে মানে এখানে লেকে কিন্তু বোট রাইড করা যায় কিনা, তো যেটা আমি এ সম্পর্কে জানতে পারলাম, এখানে কিন্তু অনেক আগে বোটিংটা হতো, এখন সম্ভবত বোটিং কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। বাজে হচ্ছে 2:30, আমরা এখন চলে এলাম উত্তম কুমারের, মানে উত্তম কুমারের বাড়ি তো আমাদের গিরিশ পার্কের ওখানে কলকাতায়, এটা উত্তম কুমারের বাড়ি না। তো উনি এখানে ফিল্ম সিটি বানাবেন এরকম পরিকল্পনা করেছিলেন যখন অগ্নি পরীক্ষা মুভিটা মোটামুটি সাকসেসফুল। অগ্নি পরীক্ষা মুভি হয়েছিল 1954 সালে। তো অগ্নি পরীক্ষা সাকসেসফুল হওয়ার পর উনি ভেবেছিলেন এই জায়গাটাতে একটা ফিল্ম সিটি করবেন। তো উনি এবং ওনার দুজন সহকর্মী বা বন্ধু বলতে পারেন, কারণ ওনারা দুজন ছিলেন এখানে কলিয়ারির ম্যানেজার আর কি, মানে কলিয়ারির মালিক। তার সঙ্গে উত্তম কুমার, ওরা তিনজনে মিলে এই জায়গাটি কিন্তু কিনেছিলেন। তো সচরাচর আমরা জেনে থাকি এই জায়গাটা উত্তম কুমারের বাড়ি হিসাবে। তো চলুন আপনাদের দেখাই জায়গাটা কেমন এবং এখন কি অবস্থায় আছে। জায়গাটা কিন্তু টোটাল 15 একর জায়গা। 1968 খ্রিস্টাব্দে ওনারা কিন্তু প্ল্যান করেছিলেন যে এই জায়গাটা কিন্তু ফিল্ম সিটি বানাবেন। এখানে আপনারা এলে একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে এইটা দিয়ে একটা এন্ট্রান্স আছে, আবার কিন্তু এইটা দিয়ে আর একটা এন্ট্রান্স আছে। এটাই মেন এন্ট্রান্স, এই এন্ট্রান্সটা কিন্তু বন্ধ। বাংলা সিনেমার জগতে এমনই একজন মানুষ যাকে কিন্তু আমাদের মহানায়ক আমরা আখ্যা দিয়েছি, ওনাকে কিন্তু কোথা থেকে আখ্যা পেতে হয়নি বা সেই ধরনের কোনো সম্মানে ভূষিত হতে হয়নি। আমাদের হৃদয়ে ওনার জায়গা কিন্তু মহানায়ক হিসাবে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে সারা জীবন। আজকে হয়তো উনি এই জায়গাটায় নেই, উনি কিন্তু বসবাস করছেন না, তাও যেন কোথাও আমরা এখানটা এলে তার স্পর্শটা কিন্তু পাই। তার যে সিনেমা, তার যে মানে কি বলবো, সেই রকম যে কারিগরি আর কি, ওনার যে শিল্প দক্ষতা, এগুলো কিন্তু প্রতি মুহূর্তে যেন কোথাও আমাদের বাঙালি সত্তায় দাগ টেনে যায় এবং সেই দাগটা কিন্তু চিরস্থায়ী, এই দাগ কিন্তু মোছা যায় না। তো এখনকার ভিতরকার পরিস্থিতি যদি আপনাদের দেখাই, দেখে মোটামুটি কষ্ট তো পাবেন এবং চোখ ফেটে কিন্তু জল আসবে যে কি পরিস্থিতিতে আগে ছিল এবং এখনকার কি পরিস্থিতি কিন্তু হয়েছে। চলুন, যদিও দরজা কিন্তু বন্ধ এবং এগুলো প্রায় সমস্তই ভগ্নাবশেষে পরিণত হয়েছে, যেহেতু কি এখানকার মেনটেন্যান্সটা ঠিক মতন করা হয় না। তবে আমি যতটা জানি প্রায় 1 থেকে 1.5 বছর আগে এখানকার সরকার কিন্তু এই জায়গাটা কিনে নিয়েছেন, আর উনি কিন্তু এই জায়গাটাকে পোলট্রি ফার্ম করবার একটা পরিকল্পনা কিন্তু করেছিলেন। চলুন ভিতরটা আপনাদের দেখাই, আমি যতটা পারবো চেষ্টা করছি আপনাদের এই জায়গাটা দেখাবার। চলুন আমাদের তাহলে এখন উত্তম কুমারের স্বপ্নের যে ফিল্ম সিটি, মানে হবু ফিল্ম সিটি ছিল, সেটা কিন্তু দেখা হয়ে গেল। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করব প্লিজ কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।
আর এই ধরনের নিত্য নতুন আরও ভিডিও কিন্তু আপনারা অবশ্যই পাবেন, যাতে আপনাদের দৈনন্দিন জীবনের সমৃদ্ধি কিন্তু আরও অনেক বাড়বে। যেহেতু এই ধরনের ভিডিও বানাতে অবশ্যই অনেকটাই কিন্তু মেহনত লাগে, কিন্তু আপনাদের একটা লাইক, সাবস্ক্রাইবস এবং শেয়ারসের জন্য সব কিছুই করা যেতে পারে। তবে রিসেন্টলি আমার 1000 সাবস্ক্রাইবার্স কিন্তু কমপ্লিট হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের, যারা আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং পাশে কিন্তু থাকবেন। এই বলি, জাস্ট খালি এই সুন্দর নস্টালজিক একটা পরিবেশ থেকে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। প্রচণ্ড মন কিন্তু ভারাক্রান্ত, ওই জায়গাটা থেকে বেরোচ্ছি বটে, মনটা কিন্তু ভারাক্রান্ত। এত সুন্দর একটা জায়গা হয়তো বা সংরক্ষণ করা যেতে পারতো, হয়তো বা জায়গাটাকে নতুন করে কোনো কিছু করে দেওয়া যেতে পারতো, বাট যাই হোক, এটা এখন কালের গর্বে আস্তে আস্তে যে জিনিসগুলো, যে নস্টালজিয়াটা ছিল সেগুলো হয়তো জড়িয়ে আছে আমাদের, এবং বাঙালি মনে চিরকাল কিন্তু একটা দাগ থেকেই যাবে। এইটা হচ্ছে বরাকর নদী, দেখে নাও কি সুন্দর লাগছে, ভিউটা সেই। চলে এলাম আমরা, এখন অলমোস্ট বাজে হচ্ছে 4:10, চলে এলাম আমরা উসরি ফলস। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা চলে এসেছি আজকের আমাদের এই যে গন্তব্যের শেষ পয়েন্ট, সেটা হচ্ছে উসরি জলপ্রপাত। ঠিক আছে, বরাকর নদী আপনাদের দেখালাম মেন যে নদীটা, বরাকর নদীর একটা উপনদী হচ্ছে উসরি। মানে জাস্ট আসতে গিয়ে, মানে রোডটা বেগলো তার আগেই যে উপনদীটা পড়লো, ওটা নদী অ্যাকচুয়ালি, তো ওটাই উপনদীটা হচ্ছে উসরি। ওই উসরিটা কিন্তু এখান দিয়ে এসে জাস্ট স্টেপ কেটে নিচে পড়েছে। টোটাল যে উচ্চতাটা সেটা হচ্ছে মোটামুটি প্রায় 12 মিটারের কাছাকাছি, মানে 39 ফুট কিন্তু এটা ওপর থেকে নিচে পড়েছে 3 ধাপের মাধ্যমে। তো চলো তোমাদের দেখাই, এটা কিন্তু খুব একটা প্রচণ্ড নাম করা জায়গা। আপনারা যারা ধানবাদ আসছেন বেড়াতে, আপনারা কিন্তু এই জায়গাটা একদম মিস করবেন না। চলুন আপনাদের জায়গাটা ডিটেলসটা দেখাই, আর এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে, চলো কথা বলি। 3 ধরনের এখানে ভাড়া আছে, মোটামুটি 3 স্টাইলের যানবাহনের জন্য। যেমন আমরা 4 চাকায় এলাম, 4 চাকার ভাড়া হচ্ছে 40 টাকা। বাইকস যদি নিয়ে আপনারা আসেন তাহলে আপনাদের ভাড়া পড়বে 20 টাকা, এবং অটোতে যদি আসেন বা টেম্পোতে সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে কিন্তু 30 টাকা করে। झालमुड़ी कच्चा छोला ঝালমুড়ি কিতনা? 20 रुपया करके 20 টাকায় হচ্ছে ঝালমুড়ি পেয়ে যাবে তোমরা। এই চায় হ্যাঁ, चाय लेमन टी चाय লেমন টি হ্যাঁ না? লেমন টি কিতনা? 10 रुपया कर 10 টাকা। 10 টাকা করে লেমন টি, খাবার জল পেয়ে যাবে তোমরা এখানে, ঠিক আছে? আর মশলা মুড়ি পেয়ে যাবে এখানে, ডিম ভাজাই পেয়ে যাবে। আর এখানে পেয়ে যাবে তোমরা আইসক্রিম, এখানে সমস্ত আরও গোলগাপ্পা পেয়ে যাবে। চলো এবার আসল মেন স্পটটায় তোমাদেরকে নিয়ে যাই। রীতিমতন জলের কিন্তু ঝাট আমার কাছে এখনই আসছে, সামনেটায় গেলে জানি না কি হবে। পুরো মেঘালয়ের ফিলিংস আসছে, আপনাদের এখানে এলে মনে হবে মেঘালয় এসে গেছে। দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর জায়গা, পুরো মেঘালয়ের কিন্তু ফিলিংস দিচ্ছে, বললে হবে না বস। এই জায়গাটা কিন্তু যদি আপনারা মিস করে ফেলেন তাহলে পুরো ধানবাদ ট্রিপটা কিন্তু বেকার হয়ে যাবে, বলে দিলাম। আমার এই পিছনের জল আসা থেকে কিন্তু মনে পড়ে গেল একটা কথা, আপনাদের সঙ্গে শেয়ার করি। মনে হচ্ছে কিলো কিলো জল আসছে। समझ रहे हो आप समझ रहे हो সবাই কিন্তু এই ব্যাপারে কোট করবেন না, কিলো কিলো জল আসছে কিন্তু পিছন থেকে, দেখতে পাচ্ছেন তো। এই ভিডিওগুলো আপনারা দেখছেন, কমেন্ট করে দেবেন কেমন লাগছে আপনাদের, এবং আপনারা এই ভিডিওগুলো কোথা থেকে দেখছেন। দারুণ সুন্দর জায়গা, বিউটিফুল লাগছে, বিউটিফুল। তো চলো আমাদের আজকের একদিনের ধানবাদ ট্যুরের শেষ যে জায়গা ছিল তার কিন্তু সমাপ্তি আজকে হলো। মন তো ডেফিনেটলি চাইছে না এখান থেকে যেতে, বাট তাও সময়ের চাকা তো আর থেমে থাকবে না আমাদের কারোর জন্যে, সময়ের চাকা নিজস্ব গতিতে কিন্তু চলতেই থাকবে। তাই আমাদের আজকে এই পর্বে এইটুকুই দেখালাম। এবার আমরা চলে যাচ্ছি সোজা ধানবাদে। জানি আমার সাথে সাথে আপনাদেরও হয়তো মন চাইছে না, বাট না চাইলেও বেজে গেল কিন্তু বাড়ি ফেরার ঘন্টা। তো আপনারা এই সময় যারা ধানবাদ থেকে হাওড়া ফিরবেন, এই সময় বিকাল 4টে থেকে 6টার মধ্যে 3টে কিন্তু ট্রেন আছে। 4:20 কিন্তু ছাড়ে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, 5:40 ছাড়ে শতাব্দী এক্সপ্রেস, এবং
5:50 ইন করে 6টায় ছেড়ে দেয় কিন্তু শক্তিপুঞ্জ এক্সপ্রেস। এছাড়াও আপনারা কিন্তু পেয়ে যাবেন বন্দে ভারত এক্সপ্রেস। এই 4টি ট্রেনে করে আপনারা কিন্তু হাওড়ায় চলে আসতে পারেন অনায়াসে। আজকের মতো ভিডিওতে এটাই রইল, আশা করি আপনারা খুব এনজয় করেছেন। সকলে খুব ভালো থাকবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো এইরকম ভিডিওয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই বাই।